প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে নতুন ক্যাশ ইনজেক্ট করে অনেক উপরে কেনা থাকলে কিভাবে লস রিকভার করা যায়। আজকে নতুন ক্যাশ ইনজেক্ট না করে শুধু জেনে বুঝে সেল বাই করে সঠিক জায়গায় এবং কিভাবে লস রিকভার করা যায় সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে কয়েকটা স্টক আমি উদাহরণ হিসেবে ব্যবহার করব, সেটা হচ্ছে জুট স্পিনার, সিপার্ল, ম্যাক্সন, এইচআরটেক্স, কেপিপিএল, আরডি ফুড। ভিডিওটা যদি দেখেন মনোযোগ দিয়ে তাহলে সকল ক্ষেত্রেই আবার সম্ভব নাও হতে পারে সে বিষয়টা আপনারা জানতে পারবেন, এবং কোন কোন ক্ষেত্রে সম্ভব হবে না সেটাও আপনারা জানতে পারবেন। তবে আমার ভিডিও দেখে না বুঝে না জেনে বাই সেল করবেন না, ভিডিও দেখে বায়াস হবেন না। অবশ্যই কিছুটা হলেও অ্যানালাইসিস জানতে হবে, জেনে এই পদক্ষেপ নিলে আপনি আপনার রুগ্ন পোর্টফোলিওকে একটু হলেও স্বাস্থ্যবান করতে পারবেন এবং ক্যাশ কিছুটা হলেও রিকভার করতে পারবেন। যদি টেকনিকগুলি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, এবং ভিডিওটা যদি কিছুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর একটা বিষয় বলে রাখি, গতকালের যে ভিডিও দিয়েছিলাম সেখানে একজন কমেন্ট করেছেন যে আমি নাকি গত বছর কিছু ওয়াচ লিস্ট দিয়েছি, সেখান থেকে তারা কিনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এবার তাদেরকে লস রিকভারের কথা বলছি। আসলে আমি কোনো ওয়াচ লিস্ট আমার চ্যানেলে ওইভাবে দেই না, এবং আমার ডিসক্লেমার অংশটা দেখলেই আপনারা বুঝবেন। এবং প্রায় ভিডিওতেই আমি বলে থাকি যে ক্যাশ আপনার জেনে বুঝে বিনিয়োগ করবেন, লাভ হলে আপনাকে নিতে হবে, লস হলেও আপনাকে নিতে হবে। আমার ভিডিও দেখে অবশ্যই বায়াস হবেন না, এইটা আমি সবসময় বলি। তাহলে আমার ভিডিও দেখে বায়াস হয়ে যদি কেউ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে সেই দায়টা অবশ্যই চ্যানেলের না, আমার না। আর আমি চাই না যে আমার ভিডিও দেখে কেউ ক্ষতিগ্রস্ত হোক। আমি চাই যে সাধারণ বিনিয়োগকারী যারা আছে তারা সামান্য পরিমাণ হলেও যেন উপকার হয় এবং কিছুটা হলেও লাভবান হয়। অনেকে অনেক ভালো কমেন্ট করেন, এক ভাই বারবারই কমেন্ট করেন যে আপনি সূচক নিয়ে যখন আলোচনা করেন যে বলেন যে এখান থেকে সূচক কমে যাবে, সেসব ক্ষেত্রে আমি আমার পোর্টফোলিওতে থাকা যে স্টকগুলি লাভে থাকে আমি সব সেল দিয়ে দেই, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি লাভবান হয়েছি। উনি আমাকে ফোনেও বলেছেন। তো সকল ক্ষেত্রেই যে সেরকম হবে তা না, সেরকম হতেও পারে আবার নাও পারে। স্টক মার্কেটে এটা হবেই এরকমও বলা যাবে না, এটা হবে না এরকমও বলা যাবে না। তার মানে এখানে যে কোনো কিছুই ঘটতে পারে। স্মার্ট মানি যদি থাকে সেখানে অ্যানালাইসিস কাজ করে না, এই বিষয়গুলিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি যদি আমার আলোচনায় চলে যাই তাহলে প্রথমে আমি বলেছিলাম যে জুট স্পিনার, সিপার্ল, ম্যাক্সন, এইচআরটেক্স, কেপিপিএল, আরডি ফুড, এইগুলি নিয়ে আমি উদাহরণ দিব আজকে। তো জুট স্পিনার্সে আমি যদি প্রথমেই যাই, আপনাকে কয়বার সেল বাইয়ের সুযোগ দিয়েছে সেটা দেখতে হবে, প্রতিনিয়ত সেল বাই করতে হবে। এই মানসিকতা যদি থাকে তাহলে কিন্তু স্টক মার্কেটে আপনি পুঁজি হারিয়ে ফেলবেন। এটা খেয়াল করলে দেখেন, এই জুট স্পিনার্স আরএসআই সহ এখানে দেখাতে হবে। আপনি অনেক উপরে 300-400 টাকায় কিনা আছে জুট স্পিনার্স, এটা কিন্তু 188 টাকা, তারও নিচে 180 টাকা এসেছিল, ক্লোজিং প্রাইসই 180 টাকায় ছিল। সেখান থেকে আবার বেড়ে কোথায় গেল, 280, 81, 282 এদিকটায়। তখন এর আরএসআই কোথায় গেল, 70-র উপরে, 79। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এবং খুব মনোযোগ দিয়ে এটা শুনবেন যে কোন ক্ষেত্রে সেল দিবেন, কোন ক্ষেত্রে বাই করবেন। আরএসআই 70-র উপরে গেলে সেলের জায়গা, এবং যতদিন 70-র উপরে থাকবে ততদিন আপনি ওই স্টকটাতে থাকতে পারবেন। এবং আরএসআই 70-র নিচে আসলেই যদি একটা রেড ক্যান্ডেল দিয়ে নিচে আসার ইঙ্গিত দেয় তখনই সেখান থেকে বের হয়ে যেতে হবে। ধরলাম জুট স্পিনার্স আপনার কেনা আছে 400-500 টাকায়। এখন আপনাকে এখানে সাহসী হতে হবে। সাহসী হয়ে এটা যদি আপনি 81 টাকা, 82 টাকায় বা 80 টাকায় সেল দিতে পারতেন, তখন আরএসআই দেখেন কত, আরএসআই কিন্তু তখন গেছে কত, 80-র ঘরে, 80.14। তাহলে এইখানে সেল দেওয়ার একটা জায়গা। আরেকটা শর্ত হচ্ছে সেল দিয়ে অন্য কোনো স্টকে বিনিয়োগ করা যাবে না, সেখানে অবশ্যই ক্যাশ নিয়ে বসে থাকতে হবে এবং ওয়েট করতে হবে যে আরএসআই কখন 30-এর ঘরে আসে বা 30-এর নিচে আসে বা 30 থেকে 35-এর মধ্যে আসে অথবা 40-এর ভিতরে আসে। সেই সময় যখন একটা স্টক অনেক বেড়ে যায়, বেড়ে যাওয়ার পরে যখন কমে যায় তখন সচরাচর আরএসআই 30-এর নিচে খুব কম আসে, 35, 40 অথবা 50, এদিক থেকেই আবার একটা আপট্রেন্ড হয়, হয়ে তারপরে যখন নিচে আসে তখন কিন্তু সেটা 30-এর কাছাকাছি আসে। তাহলে দেখেন যখন 280-82-তে এই জুট স্পিনার্সের প্রাইসটা ছিল তখন আপনি সেল যদি দিতেন
তারপরে এইটা আরএসআই, এই যে এই জায়গায় যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে আরএসআই কোথায় এসেছে তখন 32 বা 35 এই দিকটায়। তাহলে তখন একটা কেনার জায়গা। এইখানে তখন প্রাইসটা কত ছিল দেখেন, প্রাইসটা ফেব্রুয়ারি 2025-এ প্রাইসটা ছিল কিন্তু 208। এখানে আপনি 280-তে 280-তে আপনি সেল দিয়ে দিলেন এবং এইখানে 205, 207, 210-এ আবার কিনলেন। তাহলে কি হলো, আপনার এভারেজ প্রাইসটা কমে আসলো। আমরা টাকা দিয়ে কি করি, একটা সংখ্যা কিনি, সংখ্যাটা যদি আমি বাড়াতে পারি সেল বাই করে, তাহলেই তো আমার এভারেজ প্রাইসটা কমে আসবে। তখন আরএসআই যেখানে দেখালাম আমি কত, যে আরএসআই তখন এসেছিল 30, 32 বা 35 এই দিকটায়। পরে এই 204, 5 বা 8 থেকে প্রাইসটা কিন্তু আবার চলে যায় 241-এ। আবার এই একটানা যখন 3-4 দিন বাড়ে এবং আরএসআই 70-তে না যেই নিচে চলে আসে এবং একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, তখনও কিন্তু একটা সেলের দিন। যদি এক্ষেত্রে আপনি অ্যানালাইসিস জানতেন বা বুঝতেন যে পরবর্তীতে যখন একটা বেয়ারিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, তখন পরের দিন আপনি সেল দিলে 230-এ সেল দিতে পারতেন। আবার এখানে কেনা যেত কত, 208, 9 এখন আছে। এখন এমন না যে এখান থেকে কমে যাবে না, এখান থেকে কিন্তু এই স্টকটা কমেও যেতে পারে, আবার এখান থেকে বাড়তেও পারে। এখন কি দেখে বোঝা যাবে, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয় এবং এখানে একটা বটম ক্রিয়েট করেছে 204 টাকা, 205 টাকা এই দিকটায়, যতদিন 204 টাকা 5 টাকার নিচে না নামছে ততদিন এই জুট স্পিনার্স এইখানে কিনলে কিনা যাবে। আর নিচে যদি আসে তাহলে 180, 82 এই দিকটায় চলে আসতে পারে। তাহলে জুট স্পিনার্সে যারা অনেক উপরে কেনা ছিল, তারা আমার মনে হয় যে আমি যতটুকু বললাম এইখান থেকে 2 বার বাই সেল করতে পারলে অনেকটাই এভারেজ প্রাইস কমে আসতো এবং নতুন ক্যাশ ইনজেক্ট না করেও আবার এটাতে আপনি এভারেজ প্রাইস কমিয়ে আনতে পারতেন, লস কিছুটা হলেও কমাতে পারতেন। এরপরে এইচআর টেক্স, এই স্টকটা আমি বলেছি যে বেশ কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব। এই এইচআর টেক্সও আপনারা খেয়াল করেন যে এইচআর টেক্স কি অবস্থায়। এইচআর টেক্স যখন 21 টাকা বা 20 টাকা, 21 টাকা এই দিকটায় আসে, তখন আরএসআই কত ছিল, 18, 19-এ। তাহলে আরএসআই যখন 30-এর নিচে আসে, তখন সেটা একটা 10 দিন হোক, 15 দিন হোক, 1 মাস হোক, সেই স্টকটা কিন্তু উপরে যাবেই। তাহলে এইখানে দেখেন যে আরএসআই 70-এ যখন গেল, তখন এর প্রাইসটা হলো কত, 31 টাকা। তাহলে 31 টাকায় যদি এই এইচআর টেক্স সেল দিতেন, তারপরে ওয়েট করলে আরএসআই কিন্তু 30-এর আশেপাশে আসেনি, কিন্তু এখানে একটা রেড গ্রিন ক্যান্ডেল দিয়ে পজিটিভ হয়েছে। ধরলাম আপনি এইটা বুঝলেন না, আরএসআই 70-তে গেল, যে নিচে আসতেছে দেখেই আপনি সেল দিয়ে দিচ্ছেন, দিয়ে আপনি বসে আছেন। তারপরে দেখেন এই স্টকটা আপনার সেলিং প্রাইসের অনেক নিচে 26 টাকা 30 পয়সা ক্লোজিং দিচ্ছে। তাহলে আপনি 26 টাকা বা 27 টাকা যদি কিনেন আর ওইদিকে যদি 30 টাকায় বিক্রি করতে পারেন, তাহলে 3 টাকা একটা গ্যাপ, এবং এই গ্যাপের যে টাকাটা সেইটা দিয়ে এভারেজ প্রাইস কমে যাবে, স্টকের সংখ্যা বেড়ে যাবে। তারপরে আবার এইটা কিন্তু একটা আপট্রেন্ড করে 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 চলছে এবং আরএসআই 70-র উপরে গেল কবে দেখেন, এই 41 টাকা যখন প্রাইস হলো, তখন মার্চের 2 তারিখ। তারপরে এটা এখন যেখানে প্রাইস সেটা আবার 37 টাকা। তাহলে 41 টাকা সেল দিয়ে 37 টাকা 70 পয়সা এইখানে কেনার মতো জায়গা। আবার এমনও হতে পারে যে 37 টাকা থেকে কমে আরো একটু কমে 35 বা 36 টাকা চলে আসতে পারে। তাহলে আমি বলেছি যে ক্যাশ ফ্রি রেখে বসে থাকতে হবে ধৈর্য ধরে। ওই স্টকটা আবার সেলিং প্রাইসের নিচে যখন আসবে, সুবিধা মতো জায়গায় যদি ভাবেন যে এখন আমার এভারেজ প্রাইসটা এত হচ্ছে, আমার কাঙ্ক্ষিত জায়গায় এসেছে, আমি কিনবো, তখন আপনি কিনে ফেলতে পারেন। এরপরে আরডি ফুড যদি দেখেন, তাহলে আরডি ফুডও কিন্তু খেয়াল করেন যে আরডি ফুড কেমন হয়েছিল। আরডি ফুড এই 18, 19 টাকা কিন্তু এর প্রাইস এসেছিল, তারপরে এটা 24 টাকা বা 25 টাকা এদিকে গিয়েছিল, তখন আরএসআই কিন্তু 70-তে যায় নাই। এখন ধরলাম যে আরএসআই 70-তে না গেলে আপনি সেল দিবেন না, তাহলে এই ট্রেন্ড আপনি ধরতে পারেননি। কিন্তু এইখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। এইটা যদি দেখেন এইভাবে, এভাবে, 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 আমি যদি একটু এঁকে দেখাই, তাহলে এটা কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে। এই ডব্লিউ প্যাটার্নের নেকলাইনটা ছিল 24 টাকা 70 পয়সা। যদি এই ডব্লিউ প্যাটার্নের নেকলাইন কোন স্টকের প্রাইস ব্রেক করতে পারে, তাহলে একটা প্রফিট দেয়। তাহলে 24 টাকা 60-70 পয়সা এই দিকটা ব্রেক করে যখন উপরে গেল আরডি ফুড, এইটা কিন্তু 28 টাকা পর্যন্ত, 28 টাকার উপরে 70 পয়সা পর্যন্ত চলে গিয়েছিল। তাহলে যদি এই চার্ট বোঝেন, তাহলে এখান থেকে বাই সেল করে কিছুটা প্রফিট করা সম্ভব এবং লস রিকভার করা সম্ভব। আবার চার্ট যদি না বোঝেন, যদি 70-র উপরে আরএসআই যায় এবং যতদিন 70-র উপরে থাকে ততদিন আপনি সেল দিবেন না।
এইখানে দেখেন 70-র উপরে গেল কখন, যখন এর প্রাইসটা হলো 25 টাকা বা 26 টাকা এই দিকটায়, এই আরডি ফুডের। পরে আরএসআই 70-র কাছাকাছি 67, 68, 65 এইদিকে ঘুরছে, এবং পরবর্তীতে দেখেন যে 28 টাকা যখন হলো, 28 টাকা 40 পয়সা, তখন আরএসআই 70-র উপরে। তারপরে 27 টাকা 20 পয়সা, তখনও আরএসআই 70-র উপরে। ধরলাম যে আপনি 27 টাকা 20 পয়সা সেল দিয়েছেন। এখন এই আরডি ফুডের প্রাইস কত? 25 টাকা 60 পয়সা। এবং এর একটা যে নেকলাইন ব্রেক করেছে, এই নেকলাইনের হাই প্রাইসটা ছিল কত? 24 টাকা 90 পয়সা। তাহলে যতদিন 24 টাকা 90 পয়সার নিচে এই আরডি ফুডের প্রাইস না আসছে, ততদিন এইটা আমার মনে হয় যে ভয়ের কোনো কারণ নাই। ক্যাশ ফ্রি নিয়ে বসে থাকেন যদি এভাবে কেউ বাই সেল করে থাকেন, এটা আবার 24 টাকা 90 পয়সা বা 25 টাকা এই দিকটা ভেঙে যদি নিচে না যায় তাহলে কিনা যাবে। তবে সেক্ষেত্রে এখানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা সেটা দেখতে হবে। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, যে প্রাইস কিন্তু 25 টাকা 20 পয়সার নিচে আসতে দেয়নি। এইখানে যদি আপনারা একটু খেয়াল করেন, হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার মানে প্রাইসটাকে নিচে আসতে দেয়নি। তাহলে 24 টাকা 25 পয়সার নিচে যতদিন আরডি ফুডের প্রাইস নিচে না আসছে, ততদিন এইখানে আমার মনে হয় থাকলেও থাকা যাবে। এরপরে সিপার্লের চার্টটাও যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন যে এই সিপার্ল কিন্তু অনেক নিচে সিপার্ল এসেছিল 28 টাকা 29 টাকা এই দিকটায়, 29 টাকা বা 30 টাকা এদিকে এসেছিল। এখন সিপার্লের প্রাইস কত? 39 টাকা। এখন সিপার্ল কয়বার আপনাকে বাই সেলের সুযোগ দিয়েছে সেটা আমরা দেখি। সিপার্লের প্রাইস কিন্তু এই 31 টাকা থেকে 38 39 টাকায় গেছে। আর আরএসআই কিন্তু দেখেন 70 কেন 50ও ক্রস করেনি। তাহলে এইটাতে আপনি ওইভাবে বাই সেল করতে পারবেন না। কিন্তু আপনাকে যখন এইটা সেলের সুযোগ দিয়েছে, তখন দেখেন এর প্রাইসটা কত ছিল। এই সিপার্লের প্রাইস কিন্তু তখন ছিল কত? 37 টাকা। এই জায়গায় যদি আপনি সেল দেন, তাহলে পরে আবার কেনার সুযোগ পেয়েছিলেন 36 টাকায়, তখন আপনাকে কিনতে হবে। কিন্তু এই সব ক্ষেত্রে এই সিপার্লের প্রাইসটা যেভাবে যাচ্ছে, সেটা যদি আপনি খেয়াল করেন যে মুভিং এভারেজের ভ্যালুকে সে সবসময় কিন্তু টাচ করে উপরে উঠে যাচ্ছে এবং মুভিং এভারেজের ভ্যালুকে রেসপেক্ট করছে। যেহেতু মুভিং এভারেজের ভ্যালুকে রেসপেক্ট করছে, করে উপরে যাচ্ছে, তাহলে যতদিন এই মুভিং এভারেজের ভ্যালু ব্রেক করে নিচে নেমে না আসছে সিপার্ল, ততদিন আমার মনে হয় সিপার্লে এভাবে করে করে থাকা যাবে। এবং মুভিং এভারেজের ভ্যালু থেকে উপরে গেলে সেল দিতে হবে, মুভিং এভারেজের ভ্যালুর কাছাকাছি আসলে বাই করতে হবে। এবং আরএসআই দেখে যদি এইটা আপনারা সেল করেন, তাহলে কি অবস্থা হতো সেটা আমি দেখি। সেটা আমি বলি যে এটা দেখেন যে 77-এ যখন আরএসআই গেল, এর প্রাইসটা কিন্তু তখন ছিল কত? 37 38। এখন এর প্রাইসটা 39-এ। এটা 70-এর নিচে কিন্তু আরএসআই 64-তে আসছিল, তারপরে আর নিচে আসছে না। তাহলে এই স্টকটাতে স্মার্ট মানি আছে এবং তারাই এই স্টকটাকে উপরে নিয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে। কিভাবে বোঝা যাবে? এখানে দেখেন যখন এটা হল্টেড হলো, তখনও কিন্তু অনেক বড় ভলিউম হয়নি। হল্টেড হয়ে যদি অনেক বড় ভলিউম হয়, তাহলে সেখান থেকে প্রফিট টেকিং হচ্ছে, এটা বোঝা যায়। কিন্তু যদি হল্টেড হয়ে ভলিউম কম থাকে, তাহলে সেখানে প্রফিট টেকিং হচ্ছে না, এটাই ধরে নিতে হয়। এবং পরবর্তীতে যখন রেড ক্যান্ডেল হয়ে বেয়ারিশ থাকলো, তখনও ভলিউমটা কিন্তু বেশি হয়নি, ভলিউমটা কম হয়েছে এবং প্রাইসটা অনেক নিচে নেমে আসেনি। তাহলে এটা যদি আরো একদিন কমেও যায় সিপার, এখানে ভয়ের কোনো কারণ থাকবে না। কেপিপিএলটা কিন্তু বেশ ভালো গেন দিয়েছে এবং এটা যদি আপনারা খেয়াল করেন, তাহলে এর আরএসআই 70-র উপরে ছিল 2 জানুয়ারি থেকে। এখানে যদি দেখেন যে 6 ফেব্রুয়ারি, তাহলে 1 মাসের বেশি সময় ধরে এই কেপিপিএল এর আরএসআই ছিল 70-র উপর। আমি বলেছি যে যতদিন আরএসআই 70-র উপরে থাকবে, ততদিন সেল দেয়া যাবে না। তাহলে আরএসআই 70-র উপরে ছিল 1 মাস এবং এর হাই প্রাইস ছিল কত? 33। তাহলে এর আরএসআই দেখেন যখন 90-তে চলে গেল, তখন আমার মনে হয় যে তখন আর রাখাটা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না ওই স্টকটা। 80-র উপরে গেলেই সেটাকে রিস্ক জোন বলা হয়, 70-র উপরে গেলে রিস্ক জোন এবং 80-র উপরে গেলে সো মানে রিস্ক জোন, 90-র উপরে গেলে ভেরি মাচ রিস্ক জোন। এবং সেসব ক্ষেত্রে অবশ্যই সেল দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি অনেক উপরে 51 52 55 টাকা এই দিকটায় যদি কারো কেনা থাকে, কেপিপিএল এটা কিন্তু 7 টাকা এসেছিল, তাহলে অবশ্যই 33 টাকায় একটা সেল দেওয়ার জায়গা ছিল। তারপরে দেখেন এইটা যখন এই জায়গাটা, যারা একটু চার্ট প্যাটার্ন বোঝেন, এই জায়গাটা যদি দেখেন যে এইখানে কিন্তু একটা বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে। এরকম হলে প্রাইস বাড়ে, পরের দিন বেড়েছিল, কিন্তু বাড়ার পরেও কিন্তু এটা আবার কমে এসেছে। তাহলে
পরে আবার এই জায়গায় একটা বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে। এরকম করলে কিন্তু প্রাইসটা বাড়ে। তাহলে দেখেন বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করে প্রাইস বেড়েছে, যতদিন এই প্যাটার্নের নিচে না নেমে যাচ্ছে 22 টাকা 50 পয়সা, তার নিচে কিন্তু নামেনি, এখান থেকে উপরের দিকেই যাচ্ছিল এবং এটা আবার 28 টাকায় গিয়েছিল কোন জায়গা থেকে, 22 টাকা 50 পয়সা থেকে। তাহলে যদি 32-33 টাকায় সেল দিয়ে এইখানে আবার 22 টাকায় কিনতেন, তাহলে প্রায় 10 টাকার একটা গ্যাপ এবং আপনার এভারেজ প্রাইসটা কিন্তু অনেক কমে আসতো। এখানে যদি আবার 27-28 টাকা বা 25-26 টাকা যেদিকেই হোক সেল দিতেন, তাহলে আবারও এইটা এভারেজ প্রাইস কমে আসতো, তাহলে লসের সম্ভাবনাটা বা লস যেটা হয়েছে সেটা অনেকটাই রিকভার হতো। এখন কি অবস্থায় আছে সেটা যদি বলি, তাহলে দেখেন যে এটা কিন্তু পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে, একটা পিনবার ক্রিয়েট করেছে এবং এটা পিনবারটা স্ট্রং বুলিশ পিনবার, বেশ বড় একটা বডি দিয়ে, তার মানে এটা 25 টাকা 20 পয়সা প্রাইস ওপেন হয়ে প্রাইস ক্লোজিং করেছে 25 টাকা 80 পয়সা, তার মানে 60 পয়সার একটা গ্যাপ হয়েছে এবং 26 টাকা 30 পয়সা পর্যন্ত প্রাইস গিয়েছিল। তাহলে এই কেপিপিএল এখান থেকে ততদিন এই 25 টাকা 20 পয়সার নিচে না নেমে যাবে ততদিন আমার মনে হয় যে এখানে ভয়ের কোনো কারণ থাকবে না। হ্যাঁ, আমি ম্যাক্সন স্পিনিং এর চার্টে আসলাম। এখানে খেয়াল করেন যে ম্যাক্সন স্পিনিংটা কিরকম ছিল, এই জায়গাটা অর্থাৎ জানুয়ারি মাসের 25-26 তারিখের দিকে এর আরএসআই। এখানে যদি আপনারা দেখেন যে আরএসআই কিন্তু দীর্ঘদিন এই সময়টা, এই ডিসেম্বর থেকে জানুয়ারির 13 তারিখ পর্যন্ত, এদিকে ডিসেম্বরের 19 তারিখ থেকে 30-এর আশেপাশে, তাহলে এইখান থেকে উপরে যখন গেল আরএসআই 70-তে যায় নাই, কিন্তু 70-র কাছাকাছি 67-68 গেছে, এখানে 1 টাকার মতো গ্যাপ দিয়েছে। তাহলে 7 টাকা 30 পয়সা 40 পয়সা এদিকটা একটা সেলের জায়গা ছিল। তবে এই স্টকটা যেহেতু আরএসআই 70-র উপরে যায়নি, তাহলে যদি আরএসআই দেখে বিজনেস করেন এটা সেলের মতো জায়গায় আসেনি। যদি এটা 70-র উপরে যায় তাহলে সেল দিতে হবে। তবে একটা জিনিস এখানে ভাবার আছে, দেখার আছে, সেটা হচ্ছে যখন একটা স্টক আপনাকে প্রায় 16-17% প্রফিট দিয়ে ফেলেছে, 18% প্রফিট দিয়ে ফেলেছে, সেটা যে কোনো সময় কমবে এটা ধরেই নিতে হবে। তাহলে যদি এরকম বড় প্রফিট হয় এবং আরএসআই যদি 70-র কাছাকাছি যায়, 68-69-এ যায়, সেক্ষেত্রেও সেল দিলে দেওয়া যেতে পারে। তবে সেটা যদি আরএসআই দেখে ব্যবসা করেন, 70-র উপরে না গেলে সেল দিবেন না, সেটা এইসব ক্ষেত্রে সেল দেওয়া যাবে না। আর এখন এই ম্যাক্সন স্পিনিং যে জায়গায় আছে এটার একটা সাপোর্ট লেভেলে আছে 6 টাকা 90 পয়সা থেকে 7 টাকা, এটা একটা সাপোর্ট জোন। যদি 6 টাকা 90 পয়সা ভেঙে যায় তাহলে এটা 6 টাকা 70 পয়সা বা 6 টাকা 50 পয়সা 60 পয়সা এই দিকটা চলে আসলে আসতে পারে। মেট্রো স্পিনিং এর কারখানা সম্প্রসারণের কারণে ম্যাক্সন স্পিনিং এ মেট্রো স্পিনিং এর উৎপাদন হচ্ছে জন্য এইটা নিয়ে আসলে খুব একটা ভালো আশা করা যাচ্ছে না। তবে স্মার্ট মানি থাকলে যে কোনো খারাপ স্টক আকাশে উঠে যায়, অনেক হাই প্রাইস হয়ে যায়, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে সেদিকটা আমি যাচ্ছি না। এইটাই ছিল মূলত আমার ভিডিও, যে শুধু সেল, সঠিক জায়গায় সেল বাই করে কিভাবে লস কমিয়ে আনা যায়, লস রিকভার করা যায়। আমার ভিডিও থেকে আশা করছি যে আপনারা ভালো একটা ধারণা পেয়েছেন। তবে বলে রাখি, পুঁজি আপনার, লাভ আপনার, লস আপনার, সিদ্ধান্ত আপনি নিবেন। আমার ভিডিও দেখে বাই সেল করে কোনো লস হলে সে দায় অবশ্যই আমার চ্যানেলের বা আমার না। ভালো থাকবেন। আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে।